গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ চলছে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত দেশ করার। সরকার নির্বাচন যথাসময়ে হবে, এটা আমরা আগেও বলেছি, এবং গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজগুলো করা হবে। এবার হ্যাকারদের নজরে পানি উন্নয়ন বোর্ডের সার্ভার। ফাঁস হচ্ছে স্পর্শকাতর তথ্য, দ্রুত নিরাপত্তা নিশ্চিতের পরামর্শ বিশেষজ্ঞদের। এখনকার সার্ভিস যেগুলো ডিজিটাল বা এই ধরনের কার্ড বা পার্সোনাল ডেটার উপর নির্ভর করে দেওয়া হয়, সেগুলো তো আসলে ক্ষতির সম্মুখীন হয়ে যাচ্ছে। ঝিনাইদহে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জেরে দুই গ্রুপের সংঘর্ষ, দুই পুলিশ সদস্য সহ অন্তত 10 জন আহত। নারী শিক্ষার্থীকে তুলে নেয়ার ঘটনায় কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ব্যাপক বিক্ষোভ। যুক্তরাষ্ট্র জুড়ে সমালোচনা, চাপের মুখে মুক্তি দিতে বাধ্য হল ট্রাম্প প্রশাসন। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। পুলিশ হত্যা সহ অমীমাংসিত বিষয়ে তদন্ত হয়েছে, যদি প্রয়োজন হয় তাহলে আবারও তদন্ত হবে। ঠাকুরগাঁয়ে এমনটা বলেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুমা নামাজের পর একটি মাদ্রাসা ও লিল্লা বোর্ডিংয়ের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এ সময় কথা বলেন গণমাধ্যমের সাথে। মির্জা ফখরুল বলেন, আগামীতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হবে, যথাসময়ে অনুষ্ঠিত হবে স্থানীয় সরকার নির্বাচন। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিনিস্টার সাহেব, স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটাই হবে, এবং যেহেতু তদন্ত হয়েছে, দরকার যদি প্রয়োজন হয় তদন্ত হবে। এখন তো এটা মূলত তো আপনার আদালতে আছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্ল্যান বাস্তবায়নে কাজ শুরু করেছেন। লক্ষ্মীপুরে এমনটাই জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। সকালে জেলা সার্কিট হাউসে সাংবাদিকদের সব কথা বলেন তিনি। উপদেষ্টা আরও বলেন, প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার মতোই প্রতিটি বিষয় মনিটরিং করার পাশাপাশি কাজ আদায় করে নিচ্ছেন প্রধানমন্ত্রী। তার পলিসি অনুযায়ী একটি দক্ষ, নিরপেক্ষ, মেধাভিত্তিক প্রশাসন গঠনের মাধ্যমে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। আমাদের নেতা জনাব তারেক রহমানের যে ডিক্লার্ড পলিসি, সেটা হচ্ছে মেরিটোক্রেসির বাংলাদেশ। আমাদের একটা দক্ষ, একটা নিরপেক্ষ, মেধাভিত্তিক প্রশাসন আমরা বাংলাদেশের জনগণকে উপহার দেব, এবং যারা জনগণের সেবক হিসেবে জনগণের কাজ করবে, প্রশাসক হিসেবে নয়। এই হচ্ছে মূল কথা। এদিকে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময় করেছেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন। বক্তব্যে তিনি বলেন, ডাক বিভাগকে যুগোপযোগী করতে ডিজিটাল সেবা সম্প্রসারণ করা হচ্ছে। গ্রাম পর্যায়ে ডাকঘরগুলোকে বহুমুখী সেবা কেন্দ্রে রূপান্তরের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। এছাড়া টাঙ্গাইলের প্রত্যন্ত অঞ্চলে দ্রুত গতির ইন্টারনেট পৌঁছে দিতে চলমান প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি। We have to go deep into it. We have to go deep into it. তারপর ইনশাল্লাহ আমরা আইসিটি কে, কারণ A1 কে নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। A1 কে আমাদের ডেভেলপ করতে হবে। We have all the plans we have. দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে সিলেটে কুদরত উল্লাহ জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে এই মন্তব্য করেন তিনি। জামায়াতে আমির আরও বলেন, সরকারি দলের মন্ত্রীদের কিছু কথা সমাজকে অস্থির করে তুলছে এবং অপরাধকে উস্কে দিচ্ছে। এসব কর্মকাণ্ড করলে মানুষ ও দেশের মঙ্গল হবে না। আগামীর বাংলাদেশ করতে হলে পক্ষ বিপক্ষ এবং নিরপেক্ষ সবাইকে একসাথে মিলেমিশে দেশের জন্য কাজ করতে হবে। পাশাপাশি সরকারের ভালো কাজে সমর্থন থাকলেও অন্যায় কোনো ছাড় দেয়া হবে না বলেও জানিয়েছেন জামায়াত আমির। দেশ ভালো থাকলে ইনশাল্লাহ আমরা ভালো থাকবো। দেশ যদি খারাপ হয় আমরাও ভালো থাকতে পারবো না। তবে দেশে কিছু বিদ্যমান সমস্যা আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে। মানুষের জীবনের নিরাপত্তা দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের সার্ভার থেকে ফাঁস হচ্ছে স্পর্শকাতর তথ্য।
গত 14 ফেব্রুয়ারি একটি সাইবার থ্রেট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মে বিষয়টি ধরা পড়লেও সুরাহা হয়নি। পাউবোর দাবি তাদের সার্ভার এখনও সুরক্ষিত। বিশেষজ্ঞরা বলছেন সরকারি সাইটে এ ধরনের ত্রুটি অস্বাভাবিক নয়, তবে দ্রুত নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। পানি উন্নয়ন বোর্ড দেশের নদ নদীগুলোর পানি প্রবাহ পরিমাপ থেকে বন্যার পূর্বাভাস, সতর্কতা, নদী রক্ষা এবং নদী সংক্রান্ত যাবতীয় কাজ করে রাষ্ট্রীয় সংস্থাটি। 14 ফেব্রুয়ারি মধ্যরাত ডেন্টিগ্রিড নামক সাইবার থ্রেট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মে ধরা পড়ে পাউবোর সার্ভার আক্রান্তের খবর। বিশেষ করে ফাইল লিকেজের বিষয়টি গুগলে ম্যানুয়ালি ভেরিফাই করে নিশ্চিত হন তারা। সেখানে দুটো সার্ভারের ইউজার নেম, পাসওয়ার্ড সহ সব তথ্য দেয়া। যে কেউ এগুলো ব্যবহারের মাধ্যমে টেলিফোনের পুরো নিয়ন্ত্রণ নিয়ে তাদের হয়ে কথা বলতে পারবে। সচরাচর বিদেশি হ্যাকাররা এমন সুযোগের অপেক্ষায় থাকেন, কথাও বলেন। মাস শেষে এসব স্ক্যাম কলের কোটি কোটি টাকার বিল গুনতে হয় সেই প্রতিষ্ঠানকে। কর্তৃপক্ষকে মেইল করে ফাইলটি হাইড করার পরামর্শ দিলেও আমলে নেয়নি তারা। বিষয়টি নিয়ে ফোনে কথা হলেও টনক নড়েনি। 14 তারিখ রাত্রে আমরা প্রথম রেড অ্যালার্ট শনাক্ত করি এবং দেখতে পাই যে বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের একটি ফাইল লিক হয়েছে। এটি দেখার পর আমরা ফাইলটি নিয়ে অ্যানালাইজ করি এবং একে সুরক্ষিত করার উপায়সমূহ সিআইআরটি এবং বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডকে রিপোর্ট করি। হ্যাকাররা চাইলে এই পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারী অথবা অন্যান্য যে কোনো অধিদপ্তরের সরকারি কর্মকর্তা কর্মচারীদের ফোন আলাপ শুনতে পারত এবং তা রেকর্ড করতে পারত। এবং এর থেকেও ভয়াবহ বিষয় ছিল তারা চাইলে পানি উন্নয়ন বোর্ডের পুরো সিস্টেমটাকে ক্র্যাশ করে দিতে পারত। পাউবোর কর্মকর্তা প্রথমে মেইল পাওয়ার কথা অস্বীকার করেন, পরে জানান সার্ভারে কোনো সমস্যা হয়নি। প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা আছে জানিয়ে সরকার চাইলে আরও বাড়ানোর কথা বলেন তিনি। এখন আমরা খুব ভালো অবস্থানে আছি, আমাদের লিক হওয়ার কোনো সুযোগ নেই। ভবিষ্যতে যদি কোনো ধরনের ইস্যু আসে বা কোনো আপডেটের প্রয়োজন হয় বা সরকার থেকে যদি কোনো কিছু করতে বলে, তাহলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিব। যদিও বিশেষজ্ঞরা বলছেন কেবল পানি উন্নয়ন বোর্ডই নয়, সরকারের বিভিন্ন দপ্তরের সাইটের নিরাপত্তা খুবই নাজুক। গুরুত্ব না দিলে নাগরিকের নানা তথ্য বেহাত হওয়ার শঙ্কা থেকেই যাচ্ছে। যে কোনো জায়গায় যখন আমরা দেখি যে এই ধরনের ডেটা উন্মুক্ত হয়ে আছে, সেটি আসলে নাগরিকদের জন্য এটি কোনো সুখবর না। এনআইডি তো আপনার একটাই, সেটা যদি আপনি এক জায়গা থেকে আপনার ফিঙ্গারপ্রিন্ট তো একবারই দেন, একটাই। একবার যদি সেটি চুরি হয়ে যায়, সারা জীবন তো আপনি আর আপনার ফিঙ্গার চেঞ্জ করতে পারবেন না। আপনার এনআইডিটা আমি বানিয়ে আমি দেখাবো, আমাকে দিয়ে দেবো। এখন এনআইডি বানালাম কী করে? ওই যে আপনার ডেটা লিক হয়েছিল, সেখান থেকে আপনার নাম জানি, ডেট অফ বার্থ জানি, আপনার এনআইডি নাম্বার জানি, ফোন নাম্বার জানি, যার ফলে এখনকার সার্ভিস যেগুলো ডিজিটাল বা এই ধরনের কার্ড বা পার্সোনাল ডেটার উপর নির্ভর করে দেওয়া হয়, সেগুলো তো আসলে ক্ষতির সম্মুখীন হয়ে যাচ্ছে। আমার সার্ভিস, আমার টাকা তো অন্যজন নিয়ে যেতে পারে। ব্যাংকিং সেক্টর হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। ডিজিটাল সেবা চালুর পাশাপাশি সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ারও তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার দুপুর 1:52 24 সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তি স্থল ছিল সাতক্ষীরার আশাশুনি উপজেলা। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.3। এর আগের দিন বৃহস্পতিবার দুপুর 12:04 5 সেকেন্ডে আরও একটি ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো দেশ। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এর মাত্রা ছিল 4.6 এবং উৎপত্তি স্থল ছিল ভারতের সিকিম অঞ্চলে, যা ঢাকা থেকে প্রায় 455 কিলোমিটার উত্তর পশ্চিমে। চলতি মাসের প্রথম 27 দিনেই রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে 10 দফা ভূকম্পন অনুভূত হয়েছে। অধিকাংশ কম্পনের মাত্রা মৃদু থেকে মাঝারি হলেও জনমনে আতঙ্ক বাড়ছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস ও ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার ইএমএসসি এর তথ্য মতে এ মাসে 27 দিনে এই ভূমিকম্প হয়েছে 10 বার। ঝিনাইদহে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জেরে দুই গ্রুপের সংঘর্ষে 2 পুলিশ সদস্য সহ আহত হয়েছেন 10 জন। দুপুরে কালীগঞ্জ থানা মোড়ে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় মহারাজপুর ইউনিয়নের বিএনপি নেতাকর্মীদের নিয়ে মিটিং করছিলেন রাশেদ খান। এ সময় অভ্যন্তরীণ কোন্দল থেকে প্রথমে কর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়, পরে তার সংঘর্ষের রূপ নেয়। এ সময় একটি পক্ষ ধাওয়া খেয়ে পাশের থানার ভেতর ঢুকে পড়ে। পরে অন্য পক্ষ থানায় গেলে সেখানে আবারও হাতাহাতিতে জড়ায় উভয় পক্ষ। এ সময় 2 পুলিশ সদস্য সহ আহত হয় 10 জন। এর পিছনে আসলে কি আছে সেটি তো আমি বলতে পারবো না, বাট আমি মনে করি আসলে এই ধরনের ঘটনা, আমি অফিসে বসে আছি, আমার সাথে অনেকে আলাপচারিতা করছেন, মাঝখান দিয়ে এই ধরনের ঘটনা ঘটলো, এটা অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক।
এবারের অমর একুশে বইমেলায় প্রথম শিশু প্রহর একটু ভিন্ন আবহে ধরা দিল। বইমেলায় ক্ষুদে পাঠকদের পদচারণা ছিল কম। বহুল জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান সিম্পুর না থাকায় উৎসবের আনন্দে একটু ভাটা পড়েছে। তবে চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার রঙিন আয়োজনে মুখর ছিল সকালের মেগা প্রাঙ্গণ। বইমেলায় আছেন সহকর্মী সুমাইয়া ঐশী, তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ তথ্যগুলো। ঐশী, ছুটির দিনে মেলায় ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? নিশ্চয়ই সবার সাথে কথা হয়েছে, কি বলছে মূলত তারা? আসলে রেজা, বইমেলার বয়স তো আজকে সময় তো আজকে 2 দিন হলো, অর্থাৎ গতকাল উদ্বোধন হয়েছে এবং আজকে দ্বিতীয় দিন। আজকে যদিও শুক্রবার ছিল, সকাল থেকে শিশু প্রহর এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে, সেখানে অনেক মানুষ, অনেক ক্ষুদে শিশুরা আসলে অংশগ্রহণ করেছে এবং এখন বিকেলের যে অংশটি সেখানে বড়রাও এসে যোগ দিয়েছেন এবং তারাও নানান স্টল ঘুরে ঘুরে বই দেখছেন। অনেক শিশুরা এখনও আছেন যারা আসলে শুক্রবার হওয়াতে, ছুটির দিন হওয়াতে তারা তাদের অভিভাবকদের সঙ্গে আসছেন, বই দেখছেন। আমরা বেশ কয়েকজন স্টল কর্তৃপক্ষের সঙ্গে কথা বললাম, তারা জানালেন যে যেহেতু আজকে কেবল 2 দিন, দ্বিতীয় দিন সব বই এখনও ওঠেনি, তুলে আনা সম্ভব হয়নি। তবে আগামী 5-6 দিনের মধ্যে আসলে সমস্ত যে নতুন বই, সে সঙ্গে যে সমস্ত বই ওঠানোর কথা দোকান স্টলগুলোতে, সেগুলোতে তারা বই উঠে আনবেন, সেই রকম একটি প্রত্যাশা তারা ব্যক্ত করেছেন। যদিও শুরু থেকেই বই মেলায় যেহেতু এবার রমজানের মধ্যে পড়েছে, সেই জায়গাতে আসলে একটা শঙ্কা তাদের ছিল শুরু থেকেই যে কেমন পাঠকদের সমাগম হবে। তবে প্রথম দিন যেমনটি আমরা দেখেছিলাম, স্টল কর্তৃপক্ষ বলছিলেন যে যেহেতু প্রত্যাশার তুলনায় তারা বেশ ভালো সাড়া পেয়েছেন এবং ধীরে ধীরে এই সাড়া আরও বাড়তে থাকবে, তেমনটাই প্রত্যাশা সবার। একদমই তাই, সে খবরই আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ ঐশী আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবার জানাবো ইফতার বাজারের খবরাখবর। সেটি জানাতে রাজধানীর ভাটার এলাকা থেকে যুক্ত রয়েছেন সহকর্মী ফয়সাল মাহমুদ, তার মাধ্যমে জানাবো বিস্তারিত। ফয়সাল, কেমন দেখছেন ইফতারের বাজার মূলত, এবং কেনাবেচা, এবং যারা কেনাবেচা করছেন তাদের সাথে নিশ্চয়ই কথা হচ্ছে, তারা মূলত কি বলছে? রেজা, আজকে রোজার 9ম দিন, অর্থাৎ প্রায় অনেকটা শুরুর দিকে বলা যায়। আর এই সময়টাই যেহেতু আজকে শুক্রবারও পড়েছে, অর্থাৎ সরকারি ছুটির দিন, ফলে আজকে বেচা কেনার বাজারটা বেশ জমজমাটি বলা যায়। যেহেতু আজকে অফিস আদালত বন্ধ, সবাই সবার প্রিয়জনদের সাথে, পরিবারের সাথে মূলত আজকে তাদের যে আজকে যে তাদের ইফতার, সেটি তারা করার চেষ্টা করছেন। আর সেই ইফতারে যাতে মুখরোচক খাবারের আইটেমগুলো থাকে, সেজন্যই মূলত আজকে সকলেই ছুটছেন এই যে রাস্তার পাশে যে ইফতারের দোকানগুলো বসেছে মোড়ে মোড়ে, সেই দোকানগুলোতে আসছেন এবং ভিড় করছেন। এখানে আমরা বেশ কিছুক্ষণ ধরে ইফতার বাজারগুলো দেখছিলাম রাজধানীর বিভিন্ন এলাকায়। আমরা এই মুহূর্তে রয়েছি ভাটারা এলাকায় এবং সেখানের ইফতার বাজারের যদি চিত্রটি বলি, আপনি দেখতে পাচ্ছেন এখানে বেশ ভিড় লেগেই আছে এবং দুপুরের পরপর থেকে আমরা দেখছি সময় যত গড়াচ্ছে ততই ইফতার বাজারমুখী হচ্ছে সাধারণ মানুষ এবং তাদের ইফতার আইটেমের মধ্যে তারা যে মুখরোচক যে খাবারগুলো রয়েছে মূলত সেগুলোই তারা কেনার চেষ্টা করছেন। আপনি জানেন যে ইফতারের সময় অধিকাংশ পরিবারই আমরা দেখি যে ঘরেই তারা ইফতারের আয়োজন করে থাকেন। তবে যেহেতু ইফতারের সারাদিনের রোজা রাখার পরে ইফতারের সময়টায় তারা আসলে কিছু মুখরোচক খাবার খেতে চান, সেই জায়গায় দেশি বিদেশি বিভিন্ন আইটেম রয়েছে, সেই আইটেমগুলো তারা একটু ইফতারের এই সময়টায় পরখ করতে চান এবং সেজন্যই মূলত এই ইফতার বাজারগুলোতে তারা ভিড় করেন। এবং এই মুহূর্তে মূলত আজকে যেহেতু শুক্রবার এবং আর কিছুক্ষণ পরেই ইফতারের সময় ঘনিয়ে আসছে, আর সেই জন্যই মূলত এখন এই ইফতার বাজারগুলোতে ব্যস্ততা আসলে বাড়ছে। ধন্যবাদ, সে খবরই আপনার মাধ্যমে জানছিলাম। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ফয়সাল, আপনাকে ধন্যবাদ। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীকে তুলে নেয়ার ঘটনায় ব্যাপক তোপের মুখে পড়েছে মার্কিন প্রশাসন। এই ঘটনায় যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তীব্র সমালোচনা। বৃহস্পতিবার ভোরে কোনো ওয়ারেন্ট ছাড়াই বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক ভবনে প্রবেশ করে মার্কিন অভিবাসন বিরোধী সংস্থা আইসি এর কর্মকর্তারা তুলে নিয়ে যায় আজারবাইজানের নাগরিক এলি আঘাভাকে। বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। চাপের মুখে তাকে মুক্তি দিতে বাধ্য হয় ট্রাম্প প্রশাসন। এই তীব্র ক্ষোভ মার্কিন প্রশাসনের বিরুদ্ধে। নিজ ক্যাম্পাস থেকে অবৈধভাবে সহপাঠীকে তুলে নিয়ে যাওয়ায় সড়কে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ঘটনায় তোলপাড় মার্কিন মুলুক। অবশেষে চাপের মুখে সেই শিক্ষার্থীকে মুক্তি দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ভোরে বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক ভবনে প্রবেশ করে আইসিএর কয়েকজন এজেন্ট। আটক করে নারী শিক্ষার্থী এলি আগায়েভাকে। এরপর থেকেই শুরু হয় বিক্ষোভ।
কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, এক নিখোঁজ ব্যক্তিকে খোঁজার অজুহাতে ভবনে প্রবেশ করে আইসিএ কর্মকর্তারা। কোনো অনুমতি বা পরোয়ানা ছাড়াই তুলে নিয়ে যায় ওই শিক্ষার্থীকে। ঘটনাটিকে ভীতিকর ও অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অন্যদিকে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানায়, নিজেদের পরিচয়ে ভবনে ঢুকেছিল এজেন্টরা। দাবি করে 2016 সালে ক্লাসে অনুপস্থিত ছিল আজারবাইজানের নাগরিক আঘায়েভা, তাই বাতিল হয়েছিল তার স্টুডেন্ট ভিসা। এমন পরিস্থিতিতে তাকে দেশে ফেরত পাঠানো হবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার। তবে শুনানির আগ পর্যন্ত জামিন মিলেছে তার। এর আগে গেল বছর মার্চে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী মাহমুদ খলিলকেও আটক করেছিল মার্কিন প্রশাসন। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।